আমরা হোমমেকাররা দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটিয়ে ফেলি। রান্নাঘরের কাজটা সহজে ঝটপট করে কেমন করে করব সেই চিন্তাই আমাদের মাথায় ঘুরতে থাকে। একটু বুদ্ধি করে খুবই সাধারণ কিছু জিনিস ব্যবহার করার মধ্যে দিয়েই কিন্তু আমরা স্মার্টভাবে রান্নাঘরের কাজটা কমপ্লিট করতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মাঝে 2-1 দিন বেশ ঠান্ডাটা পড়লো, আবার দেখছি একটু ঠান্ডার ভাবটা কমে গেছে, তাই সকাল সকালই স্নানটা করে নিলাম। অভ্যাস হয়ে গিয়েছে তো, স্নানটা না করলে কেমন যেন শরীরটার মধ্যে একটা আনচান আনচান করে। 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে মামাম কলেজে যাবে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে, সে কারণে আর টিফিন বানাতে লাগবে না। 2টো রুটি দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে নিজে বিছানাপত্র তুলে নিয়ে স্নান টান করে রেডি হয়েছে। আর আমন্ড বাদাম আলাদা করে খাবার আর সময় হয়নি। ওই কলেজ যেদিনকে যায় সেদিনকে একটু আধটু এদিক ওদিক তো হয়েই যায়, তখন ওই কী করি, রুটির প্লেটেই একেবারে দিয়ে দিই। আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভাজা করেছি, তো সেই ভাজা দিয়ে 2টো রুটি ওকে দিয়ে দেবো, পাশে ফল দিয়ে আর আমন্ড বাদাম দিয়ে একেবারে ওটা খেয়েই বেরিয়ে যাবে। আর এই তো এখানে বাবুর জন্য ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা গেলে দেবো, দিয়ে বাবুকেও এই ভাজা দিয়ে একেবারে ভাতটা দিয়ে দেবো। দুজনে ওরা একসাথেই বেরিয়ে যাবে, ও মামামকে স্টেশনে ছাড়বে। সকালবেলাতে প্রত্যেক দিন আমার ভীষণ তাড়াহুড়ো থাকে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে পুজোটা করে নিয়েই রান্নাঘরে চলে আসি। আগে এসে জলখাবারের ব্যবস্থাটা করি, কারণ বাবুর তো বেরোবার সময় ঠিক থাকে না। তারপরে যেদিনকে আবার সাথে মামাম বেরোয় সেদিনকে হয়ে যায় আরও বেশি সমস্যা, কারণ ওই টিফিন বানাবার একটা তাড়া থাকে। আর এই তো এখন 10:15 মতো বাজে। মামাম আর বাবু বেরিয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় আমি আজকে ছাদের সানসেটটা পরিষ্কার করেছি। বড্ড অগোছালো হয়েছিল, গাছ লাগানো হয়েছে, তার এক্সট্রা মাটি থেকে আরম্ভ করে বেশ কিছু প্লাস্টিকের কন্টেনার, কাচের বাসন যেগুলো আর ইউজ হয় না সেগুলো জমেছিল। সব ব্যাগে ব্যাগে করে নিয়ে গুছিয়ে একতলায় রেখে দিয়ে এসেছি, ওই ভাঙাচোরা এলে পরে বিক্রি করে দেওয়া হবে। এক্সট্রা এরকম অনেক জিনিস প্রত্যেকটা পরিবারেই হয়ে থাকে, কিন্তু যদি একটা কর্নার বা কোনো সাইড স্পেস কিছু থাকে তাহলে ওখানে সুন্দর করে ব্যাগে গুছিয়ে রাখা যায়। আমার সেরকম কোনো জায়গা নেই। আসলে একটা খোলা ছাদ ছিল, 3 তলার ওপরে আমার জায়গার সমস্যা বলে এই ছাদটাকে ঘিরে নিয়ে ঘরের মতো আমরা ব্যবহার করি, তো রাখবার জায়গাটাই বা আর কোথায় পাবো। চিরুনি ধুয়ে টুয়ে পরিষ্কার করছি, এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে। এখন 11:15 মতো বাজে। ছাদে কেমন রোদটা এসেছে দেখছো, আর এই যে দেখো ছাদের এখানটাতে সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি। ক্যামেরার মধ্যে দিয়ে দেখা যায়, আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করব, উপায় নেই। তাই তো চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে এই ডিম ভর্তি ভর্তি ট্যাংরা মাছগুলো রয়েছে, তো আজকে এই ট্যাংরা মাছের তেল ঝাল মতো একটু বানাবো, আর কুমড়ো সিদ্ধ, ভাত। এই হচ্ছে দুপুরের খাবার। ভাতটা তো বানানো হয়ে গেছে, খালি আজকে ওই মাছটা বানালেই হয়ে যাবে। শুনেছি যে কোনো তেলবিহীন মাছগুলো গরম তেলের মধ্যে দিলে পরে ভীষণ মাত্রাতে ফাটে, যার জন্য সর্ষের তেল মাখিয়ে দিতে হয়। আজকে আমি ট্যাংরা মাছগুলোতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়ে তারপরেই ভেজেছি, কিন্তু প্রচণ্ড মাত্রাতে মাছগুলো ফেটেছে। ওভেনের পিছন দিকে যে ওয়ালটা থাকে সেটাতে পুরো তেলে ভরে গেছে। যতটা সম্ভব হয়েছে আমি ঢাকা চাপা দিয়েই ভাজার চেষ্টা করেছি, তবুও গায়ে তো 2-1 জায়গায় ছিটকে ছিটকে লেগেছেই। এই ট্যাংরা মাছ ভাজতে আমার বরাবরই বড্ড বেশি ভয় লাগে, কিন্তু এই শীতকালের সময়টাতে ট্যাংরা মাছ পেঁয়াজ কলি দিয়ে বা এরকম তেল ঝাল কিন্তু বড়ই সুস্বাদু লাগে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুগুলো ভেজে নিয়েছি, আর ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কুমড়ো সিদ্ধটা ওপাশে কুকারে করে নিয়েছি। ব্যাস, রান্নাবান্না এইটুকুনি। এরপরে ভালো করে গ্যাসের ওভেনটা, কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসবো। এসে তোমাদের সাথে আমি কিছু জিনিস আজকে এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করব, যা আমাদের প্রত্যেক দিনের রান্নাঘরের কাজকে সহজ করে তোলে। রান্নাঘরের কাজটা আমরা স্মার্টলি যেমন করতে পারি,
আর এই সমস্ত জিনিস আমাদের কিচেনে যখন থাকে, কিচেনটা তো অবশ্যই একটা স্মার্ট লুক পায়। তোমরা যে সকল বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, লেজি সুজান। এটা একটা প্লাস্টিকের ট্রে বলতে পারো। আমার স্টোরেজে যেখানে আমি গ্রসারি স্টোর করে রাখি সেই জায়গাটাতে আমি এটা ব্যবহার করি এক্সট্রা মশলা রাখার জন্য। বাজার থেকে যে এক্সট্রা মশলাগুলো আনা হয় সেগুলো তো আমি রোদে ধুয়ে শুকিয়ে নিয়ে এরকম শিশি ভরে এই ট্রেটার মধ্যে রেখে দিই। এটা যেহেতু মুভেবল, সে কারণে ছোট ছোট শিশি রাখলে পরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি সহজেই হাতের কাছে পেয়ে যাই। জিরে, রাঁধুনি, কালো জিরে, 5 ফোড়ন, তারপরে ধরো এমন অনেক ছোট শিশি আছে অল্প পরিমাণে মশলা যার মধ্যে রাখা হয়, সেগুলো রাখার জন্যও কিন্তু এই ট্রেটা ভীষণ কাজের। আমি যেমন অল্প পরিমাণে মেথির ব্যবহারটা তো রান্নাঘরে কম হয়, হিঙের কন্টেনার, এগুলো দেখো এর মধ্যে রয়েছে। নাম্বার 2, হ্যাঙ্গিং র্যাক। এই র্যাকটা প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে আমি ব্যবহার করছি। অ্যামাজন থেকে 500-এ কিনেছিলাম, এখন হয়তো দাম অনেকটাই বেড়ে গেছে। জিনিসটা এত মাত্রাতে কাজের, ব্যবহার না করলে পরে সেটা উপযোগিতাটা বোঝা যাবে না। আমার রান্নাঘরে যে ছোট জানলাটা আছে ওইখানে আমি এটা হ্যাং করে রাখি, রেখে এক্সট্রা যে কোনো শিশিপত্র থাকলে পরে ওই জায়গাটাতে আমি রেখে দিই। আমি তোমাদেরকে স্পেসটা বোঝাবার জন্য একটা জলের বোতল বা একটা এরকম চৌকো ধরনের মশলার শিশি রেখে দেখালাম যে স্পেসটা কতটা। গ্যাপটা কিন্তু বেশ ভালোই আছে। ছোট শিশি রাখলে পরে ধার থেকে যে পড়ে যাবে এমনটাও নয়। ব্যবহার করতে করতে কিছু জায়গাতে রঙটাও চটে গেছে। ধুলো ময়লা জমলে পরে আমি এটা খুলে নিয়ে সোজা ডিশওয়াশারে দিয়ে দিই, সুন্দরভাবে পরিষ্কার হয়ে চলে আসে। জিনিসটা কিন্তু ভীষণ মাত্রাতে ভারী আর শক্তপোক্ত। নাম্বার 3, এই গ্লাস জাগগুলো। এটা দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু কাজের। 1 লিটারের এই জগটা আমি অনেক কাজে ব্যবহার করি। কখনো যদি ফলের রস বানাই, সেই ফলের রস রাখার জন্য যেমন ব্যবহার করি, তেমনি দুধ জাল দিয়ে সেই দুধটা ফ্রিজে রাখার জন্য এই জগটা ব্যবহার করি। অ্যাকচুয়ালি দুধটা ফ্রিজে স্টোর করার জন্যেই কিন্তু আমি এই জগটা কিনেছি। তবে ফলের রস বা জল, দুধ এরকম সব কিছু রাখার জন্য এই জগটা ব্যবহার করা যায়। দোকান থেকে আমার যখন দুধের প্যাকেট আসে, 1 লিটার দুধ আসে, 1 লিটার দুধ জাল দিয়ে আমি এই জগের মধ্যে করে ফ্রিজের ডোরে যে র্যাকগুলো আছে সেখানে রেখে দিই। তাতে আমার স্পেসটা অনেকটা সেভ হয়। একটা বড় সাইজের দুধের পাত্র নিয়ে ফ্রিজের র্যাকে রাখলে পরে যতটা জায়গা নষ্ট হয়, এরকমভাবে যদি জগে করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জায়গা অনেকটা সেভ হয়। এবারে নাম্বার 4, এই ইয়েলো বাস্কেটটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি। এর মধ্যে আমি হাত মোছা যত রকমের কটনের কাপড় বা মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করি সেই সমস্ত কিছু রেখে দিই। প্লাস্টিকের এই বাস্কেটটা আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। এটা 1 জোড়া ছিল। এরকম একটা বাস্কেট আমি আমার ওয়াশরুমে ব্যবহার করি, আর একটা বাস্কেট কিচেনে। হাত মোছা কাপড়গুলো যদি একটা একটা করে রাখি তাহলে এদিক ওদিক হয়ে অগোছালো হয়ে যায়। এরকম একটা জায়গায় গুছিয়ে রাখার জন্যই আমার এই বাস্কেটের ব্যবহার। নাম্বার 5, স্টিলের এয়ারটাইট কন্টেনার। এই কন্টেনারগুলো কিন্তু ভীষণ মাত্রাতে কাজের। সবথেকে বড় কথা হচ্ছে লিক প্রুফ। কোথাও ট্রাভেল করার সময়তে যদি কোনো খাবার দাবার নিয়ে যাওয়া হয় বা যদি একটু ঝোল জাতীয় খাবার থাকে, কোনো কিছু খাবারই কিন্তু পড়ে যায় না। দেখো এই বাটিটার মধ্যে আমি জল ভরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বহুবার বহু জায়গাতে এই কন্টেনার মধ্যে করে খাবার দাবার নিয়ে ট্রাভেল করেছি। এমনি কাত করেও দেখালাম, ঝাঁকিয়ে নিয়েও দেখালাম। 3টে সাইজ আমি কিনেছি, বড়, মাঝারি আর ছোট। আর স্টিলের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর ভীষণ শক্তপোক্ত জিনিসটা।
নাম্বার 6-এ আছে মিল্টনের এই থার্মাসটা। শীতকালে প্রত্যেক দিন এটা আমার ঘরে ব্যবহার হয়। রাত্রিবেলাতে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমি জল ফুটিয়ে এর মধ্যে ভরে রেখে দিয়ে যাই। সকালবেলাতে আমি কিন্তু ভালো গরম জলটা এখান থেকে পাই, গার্গেল করার জন্য বা সকালে ঘুম থেকে উঠে গরম জল খাবার জন্য। অনেক বাড়িতে পরিবারের সদস্য অনেক হলে পরে গরম চা বানিয়ে এর মধ্যে যদি রেখে দেওয়া হয় 6 থেকে 8 ঘন্টা কিন্তু বেশ ভালো মাত্রাতেই গরম থাকে। আমার ঘরে তো সেরকম কোনো ব্যাপার নেই, গরম জল রাখার জন্যেই এই থার্মাসটা আমরা ব্যবহার করি। এটা আর একটা প্লাস্টিকের বাস্কেট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা সাইজটা হচ্ছে মিডিয়াম আর এটাতে লিড আছে। আগে যে ইয়েলো বাস্কেটটা তোমাদেরকে দেখালাম ওগুলো দুটো কিনেছি একসাথে লিড ছাড়া, আর এটা 3টে সেট আছে লিড সমেত। এটাও আমার অ্যামাজন থেকে কেনা। আর এই প্লাস্টিকের বাস্কেটটার মধ্যে আমি এরকম ছোট সাইজের বাটি, প্লেট বাটি এগুলো এক জায়গাতে করে রেখে ড্রয়ারের মধ্যে রেখে দিই। যদি মডিউলার কিচেন তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে ছোট ছোট একটা একটা করে যদি বাটি এরকমভাবে রাখা হয় ড্রয়ারের মধ্যে, যতবার ড্রয়ার খোলা হবে বন্ধ হবে বাটিগুলো এদিক ওদিক হয়ে যাবে। সেজন্য এই একটা বাস্কেটের মধ্যে করে ছোট ছোট বাটিগুলোকে যদি একভাবে রেখে দেওয়া হয় তাহলে জিনিসগুলো কিন্তু এক জায়গাতে সুন্দরভাবে গোছানো থাকে। নাম্বার 8, গ্লাস এয়ারটাইট কন্টেনার। এই কন্টেনারগুলো বিভিন্ন সাইজে আমার কাছে আছে। জিনিসগুলো একটু দামি হওয়ার জন্য একেবারে তো কিনতে পারিনি, আস্তে আস্তে প্রতি মাসে বা 2 মাসে 4 মাসে একটা করে করে কিনে বেশ অনেকগুলো জমিয়েছি বিভিন্ন সাইজের। এগুলো করে ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে ভীষণ সুবিধা। কোনো খাবার যদি বেশি করে বানানো হয় তাহলে সেটা বের করে নিয়ে এই পাত্রটা ধরেই আমি মাইক্রোওভেনে গরম করে নিতে পারি। আর এমনি টিফিন বাটিতে সবজি কেটে বা এরকম পনির কিউব করে রাখার থেকে এরকম এয়ারটাইট গ্লাস কন্টেনারে রাখলে ওটা কিন্তু একটু বেশি ভালো থাকে। নাম্বার 9-এ রেখেছি এই সস বা চাটনির বাটিগুলো। জানি না এগুলোকে কি বলে, খুবই ছোট সাইজের এই সেরামিকের বাটি, দেখতে যেমন সুন্দর ফিনিশিংটাও তেমন সুন্দর, সাইজটাও বেশ ভালো। বাড়িতে গেস্ট এলে বা নিজেদের ব্যবহারের ক্ষেত্রেও সস বা চাটনি জাতীয় জিনিস সার্ভ করার জন্য এই বাটিগুলো ভীষণ কাজের। প্রায় বছরখানেক আগে মিশো থেকে আমি এই দুটো সেরামিকের বাটি কিনেছিলাম। খাবার জিনিসটা সুন্দর করে পরিবেশন করাটা তো একটা আর্ট। সুন্দর বাটি বা প্লেটে করে যদি খাবার সার্ভ করা হয়, খাবার আগে সেটা দেখলে পরেই মনটা অর্ধেক ভরে যায়। এখন দুপুর 2:30 মতো বাজে। আজকে অনেকটা দেরি, বাবু অনেকক্ষণ আগেই এসে গেছে। মাম্মাম যেহেতু বলেছিল দুপুরে এসে ভাত খাবে, সেই জন্য ওর জন্যই অপেক্ষা করছিলাম। কুমড়োটা লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর ট্যাংরা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।